বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে ভোলারহাট, নাটোর, গোমস্তাপুর অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ ২ এই আসনের সকল নেতা কর্মী, নির্যাতিত যারা, তাদের প্রতি শুভেচ্ছা জানাই। আর এই ইউনূস যে একটা জঙ্গি ফ্যাসিস্ট, তার হাতে আমাদের যেসব পিতা সন্তান হারিয়েছেন, তাদের মাতা সন্তান হারিয়েছেন, তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। যারা আজকে ইউনূসের চক্রান্তে চিরতরে না ফেরার দেশে চলে গেছে, তাদের শহীদ মৃত্যু, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে সাথে সারা বাংলাদেশেই যেভাবে ইউনূস গণহত্যা চালাচ্ছে, নির্যাতন চালাচ্ছে, ঘর বাড়ি ভেঙে চুরে সব শেষ লুটপাট করে নিয়ে যাচ্ছে, মানে এত বড় একটা চোর যে সে গরু চুরি, হাঁস মুরগি চুরি, মাছ চুরি, এক একটা গৃহস্থের বাড়িতে ঢুকে ঘরের সমস্ত জিনিসপত্র চুরি করা, এছাড়া বোধহয় আর কিছুই জানে না। লুটপাটের একটা রাজত্ব, চুরির একটা রাজত্ব বাংলাদেশে গড়ে তুলেছে। একটা দেশ যখন উন্নয়নশীল দেশে মর্যাদা পেল, এই দেশটার উন্নতি দেখে সারা বিশ্ব যেখানে অবাক বিস্ময়, শুধু একটা কথাই তাদের মুখে ছিল যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। এমন কোনো গ্রাম নেই যা আমরা আলোকিত করি নাই। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ, মানুষের কোনো খাবারের অভাব ছিল না, অন্তত এটুকু দাবি করতে পারি। যারা কর্মক্ষমহীন অথবা বয়োবৃদ্ধ অথবা অসুস্থ, তাদেরকে আমরা সাহায্য করেছি। বিনামূল্যে চাল, খাদ্য, সামাজিক নিরাপত্তা, ১৪০টা সামাজিক নিরাপত্তার মাধ্যমে নিম্নবিত্ত মানুষ, সাধারণ মানুষ, তাদেরকে আমরা সহযোগিতা করেছি। ছেলে মেয়েদের পড়াশোনা, তাদের বৃত্তি উপবৃত্তি দিয়ে পড়াশোনায় সহযোগিতা করা, বাবা মার বোঝা লাঘব করে দেওয়া, উচ্চশিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা, আধুনিক বিজ্ঞান প্রযুক্তি শিক্ষাকে গুরুত্ব দেওয়া, এসব বিষয়গুলিতে তো আমরা পদক্ষেপ নিয়েছি। এই চাঁপাইনবাবগঞ্জে তো কৃষক সার চাইতে গেলে গুলি করে হত্যা করা হয়, বিদ্যুৎ চাইতে গেলে গুলি করে হত্যা করে। এইরকম একটা অবস্থা তো ছিল। খালেদা জিয়ার আমলে গুলি করে হত্যা করলো। আবার সেই বিএনপি আবার চাঁপাইনবাবগঞ্জে আমাদের গড়ে তোলা বিদ্যুৎ কেন্দ্র, সেই কেন্দ্র আগুন দিয়ে পোড়ালো এবং যে ইঞ্জিনিয়ার ছিল তাকে পর্যন্ত আগুনে ফেলে পুড়িয়ে মেরেছিল ২০০১ সালে বিএনপি ক্ষমতা আসার পর। আমাদের নূরজাহানকে যেভাবে কুপিয়ে ক্ষত বিক্ষত করেছিল, সেগুলি তো বললাম না। প্রত্যেকটা এলাকায় এরকম তাণ্ডব তারা করেছিল। আর এর পরবর্তীতে এবারে ইউনূস ক্ষমতায় আসার জন্য সারা দেশ শুধু লাশ আর সন্তানহারা পিতামাতার হাহাকার, পিতাহারা সন্তানের হাহাকার, স্বামীহারা স্ত্রীর হাহাকার, ভাইহারা বোনের হাহাকার, বোনহারা ভাইয়ের হাহাকার, সারা আকাশ বাতাস আজকে হাহাকারে ভরা। এই অবস্থা আজকে নাচল এবং অবস্থাপুর, ভোলারহাটের সকল নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। আমি জানি অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন, কেউ খবর নেয় না। আমি তো খবর নিচ্ছি। আমার তো হারাবার কিছু নেই। বাবা মা ভাই তো সবই হারিয়েছে। ১৯৭৫ সালে ১৫ই আগস্ট, মাত্র ১৫ দিন আগে দেশ ছেড়ে বাইরে গিয়েছিলাম। একদিন শুনলাম যে আমার কেউ নাই। আমরা ২ বোন, আমরা ২ বোন এতিম হয়েছি, ঘর হারা, বাড়ি হারা। দেশে আসতে পারিনি, আসতে দেয়নি। রেহানার তো পাসপোর্টই দিল না জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পর। ৬টা বছর বিদেশে কাটাতে হয়েছে রিফিউজি হিসেবে। ১৯৭১ সালে পাকিস্তান আমলে পাকিস্তানি হানাদার বাহিনী আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর আমার মাকে গ্রেপ্তার করে। আমি, আমার ছোট ভাই বোনগুলি, জামাল, রেহানা, রাসেল সহ আমরা সবাই বন্দী হয়ে যাই। সেই ১৮ নম্বর রোডের একটা একতলা বাড়ি, সেই বাড়িতে আমাদেরকে বন্দি করে রেখেছিল। সেই বন্দি দশা, যেখানে কোনো কিছু ছিল না আমাদের, একখানা কম্বল দিয়েছিল সমস্ত পরিবারের জন্য পাকিস্তানি মিলিটারিরা। সেটা তো বিদেশি ছিল। তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি এবং সেই যুদ্ধে আমরা বিজয় অর্জন করি। কিন্তু আজকের বাংলাদেশ, এ কোন বাংলাদেশ? তবে এটুকু বলবো যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যার পর থেকে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা শুরু হয়। এই সেনাবাহিনীতে বারবার হয়েছে, হাজার হাজার সৈনিক অফিসারকে নির্বিচারে হত্যা করা হয়েছে। বাংলাদেশের তখনও এইরকমই হাহাকার অবস্থা ছিল। আমি আসার পরে আমার একটাই কথা ছিল যে এই দেশে এরকম হাহাকার চলবে না। এই নির্যাতন, হত্যা এগুলি বন্ধ করতে হবে। আমার চেষ্টা আমি করেছি এবং আসলে আমি সেটা বন্ধ করেছিলাম। ২০০১-এ বিএনপি আবার ক্ষমতা এসে
একই ঘটনা ঘটালো। তারপরে আমরা 2009 সরকারে আসার পর কিন্তু কোনো রিভেঞ্জ নিতে যাইনি, প্রতিশোধ নিতে যাইনি। শুধু বলছিলাম ধৈর্য ধরো। সবাইকে আমি একটা কথাই বলছি, ধৈর্য ধরার আগে দেশের মানুষের উন্নয়নটা করি, মানুষের জীবনের দুঃখ কষ্টটা দূর করে দিই। এবং আমি তো দাবি করতে পারি যে হ্যাঁ, আমরা সেটা করেছি। যুব সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, ছোট্ট শিশু থেকে শুরু করে একেবারে বয়োবৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের জীবন মান উন্নত করা। বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, সে বেদে, কামার, কুমার, জেলে, তাঁতি, শ্রমিক, কৃষক, চা শ্রমিক, প্রত্যেকের কল্যাণে আমরা কাজ করেছি। একটা শ্রেণী বাদ যায়নি, এমনকি হিজড়া, তাদেরও কল্যাণে আমরা কাজ করছি। কুষ্ঠরোগী তাদের জন্য ঘর বাড়ি, তাদের বাসস্থান, তাদের চিকিৎসা, তাদের সবকিছু ব্যবস্থা করে দিয়েছি। ঘরের দৌড়গড়ায় চিকিৎসা সেবা নিয়ে গেছি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে। ডিজিটাল সেন্টার করে দিয়ে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি এবং প্রযুক্তি ব্যবহারে আমাদের দেশের ছেলেমেয়েরা পারদর্শী হোক। হ্যাঁ, সেই প্রযুক্তি ব্যবহার হলো আমাদের এগেনস্টে মিথ্যা অপবাদ ছড়ানোর জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস তার মেটিকুলাস ডিজাইন, ওই ডিজাইনের ফলাফলটা কি? মাস্টার মাইন্ড দ্বারা আন্দোলন সংগঠিত করেছে যেখানে ছাত্র জনতার কোনো সম্পৃক্ততাই ছিল না, কিন্তু এটা মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে ভাওতাবাজি দিয়ে বৈষম্যহীন কোটা বিরোধী আন্দোলনের কথা বলে ছোট ছেলে মেয়ে সবাইকে, এমনকি আমার অবাক লাগে মাঝে মাঝে যারা এক মানে আমাদের দেখলাম অবসরপ্রাপ্ত সামরিক অফিসার থেকে শুরু করে অনেকেই নেমে পড়লো। তারা একবার চিন্তা করলো না যে এটা কিসের আন্দোলন? আমি কিন্তু বারবার বলেছি, সতর্ক করেছি যে এর পরিণতি ভালো না। আজকে তারা কি দেখছেন না কি কি সর্বনাশটা দেশের করলেন তারা? ইউনূসকে ক্ষমতায় বসে সব ভেবেছিল এই সব সুন্দরভাবে করে দেবে সব। কি করে করবে? যে লোকটা ৬,০০০ টাকা বেতনে গ্রামীণ ব্যাংকে এমডির চাকরি করত, যে লোকটা এমডির চাকরি করা অবস্থায় সারা বিশ্বের সব জায়গায় বলে বেড়ালো গ্রামীণ ব্যাংক নাকি তার নিজের তৈরি করা। এই যে ডাহা মিথ্যা কথা বলে বলে, এবং আমি বিলিয়ন বিলিয়ন ডলার, লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করেছে সে। কোথায় পেয়েছে টাকা? আমার অবাক লাগে, কেউ তো চিন্তা করলো না, কেউ তো প্রশ্ন করলো না যে উনি এত টাকা পান কোত্থেকে? সে তো একটা এমডি পদে চাকরি করে, চাকরি করার লোক, দেশে বিদেশে এত টাকা আসে কোথা থেকে? আজকেও যে টাকা সে খরচ করে যাচ্ছে, কোত্থেকে আসছে টাকা? কার টাকা? বাংলার জনগণের মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে, ক্ষুদ্র ঋণ দেয়, মোটা অঙ্কের সুদ খায়, আর সব টাকা পাচার করে। হ্যাঁ, তার অনুরোধ তাকে আমরা গ্রামীণ ফোনে ব্যবসা দিয়েছিলাম, গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা দিয়েছিলাম গ্রামীণ ব্যাংকটাকে শক্তিশালী করতে, কিন্তু সেটাকে এইভাবে যে গ্রাস করবে সেটা তো জানি না। আজকে বাংলাদেশটাকে বিক্রি করেছে, পোর্ট বিক্রি, ট্যাক্স বাড়াচ্ছে। আর শুনেছিলাম আমার সময় জিনিসের দাম খুব বেড়ে গেছে, ইউনূস আসলে সব একেবারে সস্তা করে দেবে। হ্যাঁ, কিছুদিনের জন্য সস্তা করেছিল, কিছুদিনের জন্য সস্তা। কিভাবে? সেই সস্তাটা ছিল মিডিয়ার সস্তা। দোকানে দোকানে, বাজারে হাটে যে বলে দিত যে এই দাম বলতে হবে, এর থেকে যদি বেশি দাম বলো তাহলে তোমাদের দোকানপাট শেষ। তখন ওই যে মব ভায়োলেন্স, ইউনূসের ভাড়াটিয়া গুন্ডা বাহিনী, তারা হয়ে গেল সমন্বয়ক। আর তারা তো এই ভাড়াটিয়াদের নিয়েছে কিছু ছাত্রলীগ থেকে, কিছু সাধারণ মানুষের থেকে, কিছু ছাত্রদের থেকে, এদেরকেই তো তারা ভাড়া করে ফেলেছে, কিনে ফেলেছে টাকা দিয়ে, পয়সা দিয়ে। নইলে আজকে আপনারা দেখেন যে মাত্র কয় মাসের মধ্যে এরা এক একজন আঙ্গুল ফুলে কলা গাছ, মোটা টাকার মালিক হয়ে গেল। কিভাবে হলো? এই 15 বছর 7 মাস ক্ষমতায় থেকে তো আমরা কেউ হতে পারলাম না, বা আমাদের ছেলে মেয়ে পারলো। সব তো লেখাপড়া শিখে চাকরি করে খাচ্ছে, কাজ করে খাচ্ছে। এনুসে তো সেখানেও হিংসা। আমার বিরুদ্ধে তো 450 মামলা দিয়েছেই। আমার বোনের ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে কেউ বাদ যাচ্ছে না। যে যেখানে চাকরি করছে তারা তো তাদের নিজেদের যোগ্যতায় গেছে। প্রত্যেকটা চাকরি ক্ষেত্রে মিথ্যা চিঠি দিয়ে, অপবাদ দিয়ে তাদেরকে কিভাবে সেখান থেকে সরাবে, কিভাবে তাদের ক্ষতি করবে সেই ব্যবস্থা করছে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী। আমাদের তো ধরছে, তারপর আমার আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী ছেলেকে পায়নি, বাবা মাকে মারে, বাবা মায়ের গায়ে হাত তোলে, বোনের গায়ে হাত তোলে। আর নারী ধর্ষণ, নির্যাতন, শিশু নির্যাতন তো প্রতিনিয়ত ব্যাপার। মানুষের জীবনে নিরাপত্তা নাই, শান্তি নাই, মানুষের আয় রোজগারের পথ বন্ধ, একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ। গত 2 দিন আগেও দেখলাম 245টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। এই শ্রমিকরা কোথায় যাবে? শুধু তো শ্রমিক বলে না, একটা ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে অনেক মানুষের কর্মসংস্থান হয়। আজকে কত লক্ষ মানুষকে বেকার করে দিল। তারা চলবে কিভাবে? 100 টাকার নিচে, 80 টাকা থেকে 100 টাকার নিচে কোনো কিছু নেই, এমনকি গোল বেগুনও 120 টাকা।
চালও তো 70-80 টাকার নিচে চাল নেই। আটা বা ময়দা তাও 64 টাকা, 52 টাকা। একটু ডাল খাবে মানুষ, তাও 160 টাকার নিচে মসুর ডাল নাই। ইলিশ মাছ 2400 টাকা, খাসির মাংস 1000 প্রায় 250 টাকার মতো, মুরগি 300 টাকা, গরু 800 টাকা। খুব সস্তা খাওয়াচ্ছে। আমি বলবো যারা এইসব গালভরা কথা বলে, ঠিক আছে আমাদের আমলে না অনেক দাম ছিল, তো একটু তুলনা করে দেখুক তো ইউনুস কত সস্তা খাওয়াচ্ছে। তো আমার সময় তো অন্তত মানুষের মাথা পিছু আয়, আমরা কোভিড এর আগে আমাদের প্রবৃদ্ধি 8 ভাগে উন্নীত করেছিলাম, মাথা পিছু আয় $2,824 উন্নীত করেছিলাম। হ্যাঁ, কোভিড এর কারণে কিছুটা কমে, কত কমে 2023-24 সালে যে জুন মাসে আমরা যে বাজেট দিলাম, সেখানেও $2,793 মাথা পিছু আয়, প্রবৃদ্ধি 6.7 ভাগ। 2023 সালে ছিল 7.2, আর একটু কমে 6.7। দারিদ্রের হার 18 ভাগে নামিয়েছিলাম। ইউনূস সাহেব দারিদ্রের হার খুব দক্ষতার সাথে বাড়িয়ে দিয়েছে। হত দরিদ্রের হার 5 ভাগে নামিয়েছিলাম, তাও বাড়িয়ে দিয়েছে। বিনা পয়সায় ঘর দিয়েছে গরিব মানুষের, তা কেড়ে নিচ্ছে। এদের কি মন মানসিকতাটা, অন্য জিনিস লুট করে খেতে, অন্য জিনিস দখল করতে, অন্য জিনিস কেড়ে খেতে তাদের খুব ভালো লাগে, সেটা ইউনূসেরই অভ্যাস। সে তো তাই করেছে। এই যে গ্রামীণ ব্যাংকের লোন নিলে পরে যদি আর দিতে না পারে, হালে গরুটা থাকলে নিয়ে নেবে, ছাগলটা নিয়ে নেবে, ঘরটা কেড়ে নেবে, সব কেড়ে নেবে। কারণ তার সুদটা আদায় করতে হবে। আবার নিজে ট্যাক্স ফাঁকি দেয়। আজকে সকলে দুর্নীতি খুঁজে বেড়ায়, ইউনূসের বিরুদ্ধে যে দুর্নীতি সেটা কেন খোঁজে না? দেখলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলে এত লক্ষ টাকা বিদেশে নাকি পাচার হয়ে গেছে। তিনি নিজে তার মেয়ের জন্য কত পাচার করেছেন, আর ইউনূস তার মেয়েদের জন্য কত পাচার করেছে, সেটা একটু হিসাব করুক না, তার তো অনেক কিছু বেরিয়ে পড়বে, অনেক টাকা বেরিয়ে পড়বে। ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা, মানি লন্ডারিং এর মামলা, ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা, 38টা ইন্ডাস্ট্রি সে চেয়ারম্যান, সব কটারই কোনো ট্যাক্স দেয়নি, তার নিজের ব্যক্তিগত ট্যাক্স প্রায় 1111 কোটি টাকার ট্যাক্স তার কাছেই পাওনা। 666 কোটি টাকার মামলা চলছিল, সেটা তো আর নাই, সব ক্ষমতা এসে সব মামলা বাদ। শ্রমিকদের অর্থ, নিজের কোম্পানির শ্রমিকদের অর্থ আত্মসাৎ করায় লেবার কোর্টে সাজাপ্রাপ্ত দণ্ডিত আসামি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সে আজকে বাংলাদেশের সরকারে বসে সব জায়গায় মিথ্যা অপবাদ চালাচ্ছে আমাদের বিরুদ্ধে। আর ইউনূসের সবচেয়ে বড় একটা খেলাটা কি, যত অপকর্ম সে নিজে করবে। মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হত্যাকাণ্ড চালালো। আবু সাইদ, মুগ্ধ, এদেরকে কে হত্যা করেছে? এদের থেকে তো ইউনূস নিজেই হত্যা করিয়েছে, কারণ তার সাথে তো এদের অনেক আগে থেকে যোগাযোগ। তাতে এই একই ভাবে খেলা খেলছে। আজকে সেই হত্যাকাণ্ড ঘটিয়ে সব দায় আওয়ামী লীগের নেতাকর্মীর উপরে। পুলিশ হত্যা, আওয়ামী লীগের নেতা, আইনজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, এদেরকে যত হত্যা করেছে সব হত্যা মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে। আর যারা প্রকৃত হত্যাকারী তাদের দিয়েছে দায় মুক্তি, ইনডেমনিটি। এখনো সেই খেলা চলছে। আজকে এই যে চললে শুনলাম আমরা বোলারহাট বা গোমাস্তাপুরে আমাদের নেতা কর্মীদের যারা মারছে, অত্যাচার করছে, নির্যাতন করছে, নির্যাতন করে আবার পুলিশে দিচ্ছে। পুলিশ নির্যাতনকারীকে কিছু বলছে না, নির্যাতিত যে তার বিরুদ্ধে মামলা দিচ্ছে। এটা হলো ইউনূসের রাষ্ট্র পরিচালনার দক্ষতা, যে নির্যাতিতদের আরো মারো, মামলা দাও, জেলে পড়ো, বিচার চাইতে পারো না, মরলে লাশটাও দেবে না, আর বাবা মাকে মামলা করতে দেবে না। আর নির্যাতনকারীরা দায় মুক্তি পেয়ে তারা হলো কি জুলাই হিরো। এরা জুলাই হিরো হয়ে গেছে। যে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতেই হবে। আমরা জনগণের জন্য যে কাজ করেছি সেটা জনগণের কাছে তুলে ধরতে হবে। এবং জনগণ আমাদের কিন্তু আর কেউ নয়, আমাদের আছে বাংলাদেশের জনগণ। এটি আমাদের শক্তি। আর দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই জনগণের জন্যই কাজ করেছি, যে আমাদের দেশের মানুষ একটু ভালো থাকুক, তারা একটু সুখের মুখ দেখুক, তাদের অন্তত পেট ভরে খাবার খাক, রোগের চিকিৎসা পাক, শিক্ষা পাক, অশিক্ষার অন্ধকার থেকে দেশটা মুক্তি পাক, প্রত্যেক ঘরে ঘরে আলো জ্বেলে সারা দেশটাকে আলোকিত করেছি সব। যা কথা দিয়েছিলাম কথা রেখেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে আজকে মাত্র এই আস্তে আস্তে 6 মাসের মধ্যে দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে। বোধহয় সে চায় যে মানুষ আরো দরিদ্র থাক, আর তার ক্ষুদ্র ঋণের ব্যবসায় সুদ খাওয়ার সুযোগ আরো বেশি হোক, সেটাই তো চাচ্ছে। কিন্তু এই যে নিজে অপকর্ম করবে আর সেই দোষটা অন্যের উপরে চাপিয়ে দেবে আর বদনাম করবে, এটা তো হবে না। পার্বত্য চট্টগ্রামে একটা 14 বছরের মেয়েকে রেপ করেছে এক
ওখানকার সেটলার বাঙালি, তারা বিচার চেয়েছে। আচ্ছা, যে রেপ করছে তাকে অ্যারেস্ট করলেই তো হতো, তাহলে তার ওখানে কোনো ঝামেলা হয় না। সেটা না করে উল্টো ওই যারা সেটলার, যারা ওখানে তাদেরকে পাঠাইছে, জিয়াউর রহমান আমল থেকে ওখানে তা বসে বসে খাওয়ায়, তারা এবং আর্মি মিলে বাহারিদের উপরে আক্রমণ। তারা, হ্যাঁ, তার বিচার চেয়েছে। একটা রেপ করার জন্য তারা যে বিচার চেয়েছে, এটা কি তাদের অন্যায়? ইউনূস সাহেব কি বলে দিলেন? ওগুলি নাকি কিছুই হয়নি, সব নাকি ভারত করিয়েছে এবং আমি নাকি করাচ্ছি। বাংলাদেশে ইভটিজিং, রেপ হলে তাদের বিচার হবে, ক্যাপিটাল পানিশমেন্ট হবে। এই আইন তো আমি করে দিয়েছি। আমার সময় যদি এরকম কেউ করতো, সাথে সাথে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতাম। কিন্তু ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, সেই রেপিস্টদের সে রক্ষা করার জন্য সব দোষ হচ্ছে প্রতিবেশী দেশ আর এদিকে আমার উপর। এটা তো তাদের চরিত্র। নিজেই একটা, সারা দেশটাকেই তো ইউনূস তো সারা দেশটাকেই মানে ধ্বংস করছে, রেপ করে দিচ্ছে, এটাই তো বাস্তব কথা। হামলা, মামলা, নির্যাতন, লুটপাট, অগ্নিসন্ত্রাস, এর এই করা ছাড়া আর কি যোগ্যতা তার আছে? একটা সাজানো গোছানো সুন্দর দেশ, মানুষের জীবনটা শান্তি ফিরে এসেছে, স্বস্তি ফিরে এসেছে। এদেশের মানুষ দীর্ঘদিন পরে, এই সেই 2009 সালে সরকার গঠন করেছি, 24 সালের 5ই আগস্ট পর্যন্ত মানুষের জীবনে তো কোনো কষ্ট ছিল না। একে একে খুঁজে খুঁজে বের করে একেবারে রিমোট এলাকায় আমরা উন্নয়ন করেছি। এই চাঁপাইনবাবগঞ্জে ব্রিজ করে দিলাম, প্রায় ওখানে 13টা ইউনিয়নের সাথে বিচ্ছিন্ন ছিল। বিদ্যুৎ কেন্দ্র করে দিলাম। আম গবেষণা করার ব্যবস্থা, সেখানে কিভাবে আরো উৎপাদন বাড়ানো যায়, সেগুলি প্রিজার্ভ করা যায়, সেখানে এমনকি বেসরকারি উদ্যোক্তাদের দ্বারা সেখানটা কৃষি ইউনিভার্সিটি পর্যন্ত আমি করে দিয়েছি। প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা জায়গায় আমরা যেভাবে উন্নয়নটা করেছি, কারণ আমি নিজে তো সব জায়গায় ঘুরেছি, গিয়েছি, দেখেছি। আজকে সেই জায়গাগুলি একে একে ধ্বংস করে দিচ্ছে। আওয়ামী লীগের নেতাদের বাড়ি ঘর, গরু, গরুটা পর্যন্ত চুরি করে নিয়ে যাচ্ছে ইউনূসের বাহিনী। তাই তারা চুরি জানে, লুটপাট জানে। হ্যাঁ, আমাদের তো সব লুটপাট করেছেই। গণভবন লুট, সুধা সদন সেটাও লুট, এমনকি বঙ্গবন্ধু ভবন স্মৃতি জাদুঘর বানিয়ে দিয়েছিলাম। কত দেশি বিদেশি সবাই এসছে। আহ, আমাদের তো আর কিছু ছিল না। বাবা মা ভাই সব হারানোর পর ওই ওই সম্পত্তিটুকু আমরা জনগণকে দান করে দিয়েছিলাম বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করতে। ওই ট্রাস্টের মাধ্যমে বহু ছেলে মেয়েদেরকে আমরা বৃত্তি দিয়েছি, লেখাপড়া শিখিয়েছি, ওখানে তাদের একটু কর্মসংস্থান ব্যবস্থা ছিল। আজকে সব জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। আমাদের নুরুল মজিদ হুমায়ুন একজন মন্ত্রী, হাত করা দেওয়া, তাকে রেখে দিয়েছে একটা হাসপাতালে, বেচারা চাদর পর্যন্ত নাই। বলতো ওই বছর যখন মরে গেছে তখন হাত করা নিয়ে মারা গেল। এর নাম কি গণতন্ত্র? সংস্কার? এটা হলো ইউনিয়নের সংস্কার। এই যে সংস্কার তাকে শেখাতে হবে, কাজে সেটা বাংলাদেশের জনগণই শেখাবে। কাজে সবাই আপনারা ঐক্যবদ্ধ থাকেন, ঐক্যবদ্ধ হন, এবং আমাদের জনগণই আমার মূল শক্তি। জনগণকে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন, এটাই আমার আহ্বান। আমি আছি আপনাদের পাশে, এটুকু বলবো। আর আপনারা সেইভাবেই সবাই এক হয়ে যান, কাজ করেন, এটাই আমি চাই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।